হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জীবন আহমেদ। আলোকবিন্দু পাঠশালার পক্ষ থেকে সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের পর্যায় সারণী সম্পর্কে। আসলে পর্যায় সারণী হচ্ছে আমাদের যে কেমিস্ট্রি বইটা আছে সেই বইটার তুমি নিউক্লিয়াস বলতে পারো, এবং এই বইতে তোমার সবচাইতে বেশি যে প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে সেগুলো তোমার পর্যায় সারণী। হ্যাঁ, তো বইয়ের যে প্রাথমিক ধাপ সেটা হচ্ছে তোমার কি পর্যায় সারণী সম্পর্কে বিস্তারিত জানতে হবে। এবং এই পর্যায় সারণী সম্পর্কে যত বিস্তারিত তুমি জানতে পারবা, এই মৌলগুলোর রাসায়নিক ধর্ম, ভৌত ধর্ম এবং এই মৌলগুলোর আচরণ কীরকম সেগুলো সম্পর্কে তুমি যত বেশি ধারণা রাখবা, তোমার জন্য এই বইটা পড়তে তত বেশি সুবিধা হবে। আশা করি আজকের ক্লাসে সবাই সাথেই থাকবা, সুন্দর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমাদের বোঝানোর স্বার্থে তোমাদের যে নবম দশম শ্রেণীর পাঠ্য বই সেখানে 62 এবং 63 নম্বর পেজটা আমি ওপেন করছি, জাস্ট তোমাদের বোঝানোর স্বার্থে যাতে ভালোভাবে তোমরা বুঝতে পারো। এটা হচ্ছে তোমাদের আধুনিক পর্যায় সারণী। হ্যাঁ, ওকে। তাহলে দেখো, এই পর্যায় সারণী সম্পর্কে জানতে হলে আগে দেখতে হবে যে এই পর্যায় সারণীটা আসলে কে তৈরি করছে। হ্যাঁ, এই পর্যায় সারণীটা এমনি এমনি আসে নাই, এটা কেউ না কেউ তৈরি করছে, এবং এটা কে তৈরি করছে সেই বিষয়ে তোমাকে বুঝতে হবে এবং জানতে হবে। এটা হচ্ছে পর্যায় সারণীর পটভূমি। হ্যাঁ, তাহলে পটভূমিটা সম্পর্কে তোমাকে আগে জানতে হবে। তো পটভূমি এটা সর্বপ্রথম যে এটা নলেজ বা এটা যে সর্বপ্রথম যার মাথায় আসছে সে হচ্ছে মেন্ডেলিভ। হ্যাঁ, মেন্ডেলিভ কী করছে তোমার 1869 খ্রিস্টাব্দে। হ্যাঁ, খ্রিস্টাব্দে সে কী করছে সর্বপ্রথম 63টি মৌল নিয়ে একটা পর্যায় সারণী তৈরি করছে। যে সারণীটার কি ছিল ভাই, যে সারণীটা ছিল 12টি পর্যায়। এবং এই পর্যায়টা আমরা কিভাবে বলতে পারি, 12টি পর্যায় অর্থাৎ হচ্ছে 12টা সারি, এবং কি ছিল 8টি গ্রুপ। এই গ্রুপটাকে আমরা কি বলতে পারি ভাইয়া, কলম। 12টি সারি এবং 8টি গ্রুপে পরিণত করছিল কে, বিজ্ঞানী মেন্ডেলিভ। এই মেন্ডেলিভ কি করছে 1869 সালে সে সর্বপ্রথমে একটা সারণী তৈরি করছিল, যে সারণীতে ছিল 12টি পর্যায় এবং 8টি গ্রুপ, মাত্র 63টি মৌল নিয়ে। হ্যাঁ, এবং এর যে সবচেয়ে বড় যে অ্যাচিভমেন্ট সেটা হচ্ছে সে কি করছিল, এই মৌলগুলার পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছে। পারমাণবিক ভর, ওকে, সে কি করছে পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছে, সে পারমাণবিক ভর অনুসারে সাজাইছে। হ্যাঁ, তারপরে দেখো তোমাদের যে আধুনিক যে পর্যায় সারণী, তোমার নবম দশম শ্রেণীর যে পর্যায় সারণী আছে এটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী। এবং এই আধুনিক যে পর্যায় সারণী এ কে তৈরি করছে, এটা তৈরি করছে হচ্ছে বিজ্ঞানী বোর। ওকে, এই বিজ্ঞানী বোর কি করছে, যে আধুনিক যে পর্যায় সারণী এটা তৈরি করছে। হ্যাঁ, এই আধুনিক পর্যায় সারণীতে তোমার কি আছে, সে করছে কি তোমার 7টা পর্যায়, 7টি পর্যায় আছে, এবং কি আছে 18টি গ্রুপ, 18টি গ্রুপ এসে বিভক্ত করছে। এবং তার যে সবচেয়ে বড় যে সাফল্য, যে সবচেয়ে বড় যে সাফল্য যেটা আমরা আধুনিক পর্যায় সূত্র হিসেবে পাই, যে মৌলগুলো তাদের ভৌত এবং রাসায়নিক ধর্ম অনুযায়ী সাজাইছে, এবং কি অনুসারে, তার পারমাণবিক সংখ্যা অনুসারে বৃদ্ধি, মানে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি অনুযায়ী তাকে পর্যায়ক্রমে আবর্তিত হয়। ওকে, তাহলে দেখো সে কি করছে, মেন্ডেলিভ করছে পারমাণবিক ভর অনুযায়ী সাজাইছে, আর বোর কি করছে, বোর পারমাণবিক সংখ্যা
সংখ্যা অনুযায়ী সাজাইছে। এবং পারমাণবিক ভর কিভাবে চিনবা, পারমাণবিক সংখ্যা কিভাবে চিনবা, দেখো তোমাকে যদি একটা মৌল দেখাই, দেখো বাম পাশে যে উপরের যে ছোট আছে, ছোট করে লেখা আছে, যেমন আমি এখানে দেখাইছি কি ভেনিডিয়াম। এই ভেনিডিয়ামের যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 23, এবং যে পারমাণবিক ভরটা আছে সেটা হচ্ছে 51। সেটা হচ্ছে কত ভাইয়া? 51। তাইলে দেখো এই পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর দুইজন বিজ্ঞানী দুইভাবে সাজাইছে, একজন পারমাণবিক ভর এবং আরেকজন পারমাণবিক সংখ্যা, কিন্তু গ্রহণযোগ্য হয়েছে বোরেরটা। এটা কি হয়েছে? আধুনিক পর্যায় সারণী, যেটা তোমার বইতে বর্তমানে দেওয়া আছে। তাহলে চলো দেখে আসি যে আসলে পর্যায় সারণীটা কিভাবে আছে, পর্যায় সারণীটা আধুনিক যে পর্যায় সারণী কি আকৃতিতে আছে। দেখো এখানে এটা তোমাদের আধুনিক পর্যায় সারণী। এই সারণীটা আছে, দেখো 7টা পর্যায়, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা পর্যায় আছে। এবং দেখো এইভাবে দেখতে পারবা যে বাম দিক থেকে ডান দিকে গেলে দেখো 18টা গ্রুপ আছে, এবং উপর থেকে নিচের দিকে যাবা 7টা পর্যায় আছে। এবং এই মৌলগুলো সম্পর্কে ভালোভাবে তোমার ধারণা থাকতে হবে, কমপক্ষে তোমাদের নবম দশম শ্রেণীর ক্ষেত্রে কমপক্ষে 30টা মৌল পর্যন্ত খুব ভালোভাবে ধারণা থাকতে হবে। যেমন ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো আসলে জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত, 30, এটা তোমাকে ঠুটেস্থ করতে হবে, মানে মুখের সামনে আনতে হবে। কারণ এই যে মৌলগুলো, এই মৌলগুলো নিয়েই আসলে এই কেমিস্ট্রি বইটা তৈরি হয়েছে। আসলে তার মানে বুঝতে পারছো যে আসলে এই যে মৌলগুলো, এই মৌলগুলোর কত বেশি ইম্পর্টেন্ট এগুলোকে জানা। যেমন তোমাকে কি করতে হবে, এই যে সংকেত, এই যে হাইড্রোজেন এইচ কেমনে দেখা যায়, হিলিয়াম এইচি হিলিয়াম এটা কেমনে দেখা যায়, এর পারমাণবিক সংখ্যা কত, এর পারমাণবিক ভরটা কত, এটা কমপক্ষে ভাইয়া 30টা পর্যন্ত তোমাকে প্রাথমিকভাবে পড়তে হবে। এবং এর বাইরে তোমার অনেক ইম্পর্টেন্ট যে মৌলগুলো আছে, মানে বেসিক্যালি তোমাদের কোশ্চেন বেশি হয়, হ্যাঁ, যে মৌলগুলো সম্পর্কে কোশ্চেন বেশি হয়, বিগত বোর্ড অ্যানালাইসিস করবা, দেখবা, এবং ওই যে মৌলগুলো আছে ওইগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। ওকে, তাহলে দেখো যে গ্রুপগুলো আছে, এই 18টা গ্রুপ আগে আমি তোমাকে বোঝাই যে আসলে 18টা গ্রুপ। যেমন ধরো 1 নাম্বার যে গ্রুপটা আছে, এই 1 নাম্বার গ্রুপে কয়টা মৌল আছে ভাইয়া? দেখো 7টা মৌল আছে। এবং আমরা বলতে পারি যে গ্রুপ 1 এবং গ্রুপ 18, এই দুইটা গ্রুপে 7টা করে মৌল আছে। দেখো গ্রুপ 1 ও 18, এই দুইটাতে কি আছে ভাইয়া? 18তে 7টি মৌল আছে। হ্যাঁ, এই গ্রুপ 1 এবং গ্রুপ 2-এ 7টি করে, গ্রুপ 18তে 7টি করে মৌল আছে। এবং এরা কিছু ধর্ম ভাইয়া ক্রিয়েট করে, এদের কিছু নিজস্ব ধর্ম আছে। যেমন গ্রুপ 1-কে আমরা বলি ক্ষার ধাতু, এবং এরা ক্ষার ক্ষার ধর্ম প্রদর্শন করে বিধায় এদেরকে আমরা ক্ষার ধাতু বলি। যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো আসলে ক্ষার ধাতু। হ্যাঁ, এই গ্রুপ 1 এবং গ্রুপ 18-তে 7টি করে মৌল আছে, এবং গ্রুপ 1-কে আমরা ক্ষার ধাতু বলি, এবং গ্রুপ 18-কে আমরা দেখো নিষ্ক্রিয় গ্যাস বলি। কেন নিষ্ক্রিয় গ্যাস বলি? কারণ এরা বেসিক্যালি কোনো বিক্রিয়াতেই অংশগ্রহণ করে না, বা এরা কোনো বিক্রিয়া করে না, অংশগ্রহণ করে বাট এরা কোনো বিক্রিয়া করে না। এরা অংশগ্রহণ করে কিভাবে ভাইয়া? প্রভাবক হিসেবে অংশগ্রহণ করে। হ্যাঁ, যেমন নিষ্ক্রিয় গ্যাসে কি আছে ভাইয়া? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেজন, রেডন, হ্যাঁ, ইত্যাদি। এইগুলা তোমার যে 7টা করে আছে এগুলার ধর্ম ভাইয়া এইরকম। জাস্ট তোমাকে প্রাথমিকভাবে আমি একটা ধারণা দিচ্ছি, এবং পরবর্তীতে এই মৌলগুলো নিয়ে যখন আমরা এক্সপেরিমেন্ট করব, পড়াশোনা করব, আরও বেশি জানতে পারবা। এবং গ্রুপ 2-এ দেখো, গ্রুপ 2-এ কি আছে ভাইয়া? গ্রুপ 2 আছে ভাইয়া হচ্ছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিনিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এবং এইগুলা কি, এই গ্রুপ 2 এবং 13, 14, 15, 16, 17, এই যে ভাইয়া 1টা 2টা 3টা 4টা 5টা যে 6টা যে গ্রুপ আছে, এই 6টা গ্রুপে ভাইয়া 6টি করে মৌল আছে। তাহলে আমরা বলতে পারি যে গ্রুপ 2 ও 13, 14, 15, 16,
এবং 17। 17তে মোট মোট 6টি করে মৌল আছে। হ্যাঁ, তাহলে গ্রুপ 2কে আমরা মৃৎক্ষার ধাতু বলতে পারি, কারণ গ্রুপ 2 ভাইয়া মৃৎক্ষার ধাতুর যে ধর্ম সেইটা ভাইয়া প্রদর্শন করে। ওকে, তাইলে দেখো, সরি একটা ফোন আসছিল। আচ্ছা দেখো, এই যে মৃৎক্ষার ধাতু প্রদর্শন করে কি ভাই, গ্রুপ 2, এবং এনে কয়টা মৌল আছে, 6টি করে, জাস্ট এতটুকু ধারণা রাখো। এবং গ্রুপ 13, 14, 15, 16, 17, হ্যাঁ এগুলোতে 6টি করে মৌল আছে মোট। এবং গ্রুপ 17কে আমরা কি বলতে পারি, হ্যালোজেন গ্রুপ বলতে পারি। কারণ এরা হ্যালোজেন যে ধর্ম সেটা প্রদর্শন করে। ওকে, তাহলে দেখো গ্রুপ 3, আচ্ছা গ্রুপ 3টা আমি একটু পরে আসি। হ্যাঁ, গ্রুপ 3টা পরে আসে, কারণ এই গ্রুপ 3-এ ভাইয়া তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট একটা তোমার টপিক আছে, যেখানে ল্যান্থেনাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি আছে গ্রুপ 3-এ। তাহলে আমরা গ্রুপ 4 থেকে শুরু করি। গ্রুপ 4, গ্রুপ 5, গ্রুপ 6, গ্রুপ 7 এবং গ্রুপ 8, 8, 9, 10, 11 থেকে 12। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি যে গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত, গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত, গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত দেখো ভাই কয়টা করে মৌল আছে, 1টা 2টা 3টা 4টা। আমরা যখন গ্রুপের হিসাব করব তখন ভাববা যে উপর থেকে নিচে যাচ্ছে, যখন পর্যায়ের হিসাব করব তখন ভাববা যে বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা তোমাকে বুঝতে হবে যে গ্রুপ মানে উপর থেকে নিচে যাওয়া বা নিচ থেকে উপরে যাওয়া। ওকে, আর পর্যায় অর্থ হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাওয়া। হ্যাঁ, এতটুকুই বোঝো। তাইলে গ্রুপ 4 থেকে গ্রুপ 12 এগুলোর মধ্যে 1টা 2টা 3 4টা করে মৌল আছে, 4টি করে মৌল আছে। আচ্ছা, বুঝতে পারছো? তাইলে এবং গ্রুপ 3-এ এখন আসি, যে গ্রুপ 3-এর যে ব্যাপারটা, গ্রুপ 3-এ ভাইয়া 2টা ফোল্ডার আছে তোমাদের। সেটা হচ্ছে কি, ল্যান্থেনাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি, 2টা সারি আছে এবং 2টা সারিতে টোটাল 15টা করে মৌল আছে। এবং এরা কি 6 নম্বর পর্যায় এবং 7 নম্বর পর্যায়ের মৌল। গ্রুপ 3-এর 6 এবং 7 নম্বর পর্যায়ের মৌল। এবং গ্রুপ 3-এ টোটাল মৌল আছে, দেখো টোটাল মৌল আছে ভাইয়া 30, আর এই হচ্ছে 2, 32টা। হ্যাঁ, তাইলে গ্রুপ 3-এ মোট 32টি মৌল আছে। বুঝতে পারছো? এবং এই গ্রুপ যে উপর থেকে নিচে যাওয়া, উপর থেকে যে নিচে যাওয়া, এইগুলোর মধ্যে ভাইয়া পারমাণবিক আকার, পারমাণবিক যে ব্যাসার্ধ, আয়নীকরণ শক্তি, এগুলো আস্তে আস্তে পরিবর্তন হয়। এবং এগুলো সামনের দিকে গেলে তোমরা বিস্তারিত বুঝতে পারবা। ওকে, তাহলে এই গেল হচ্ছে গ্রুপ। হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রুপ 1 থেকে গ্রুপ 18 পর্যন্ত যে মৌলগুলো আছে, এগুলো টোটাল তোমার একটু জাস্ট সাধারণভাবে একটু দেখাইলাম। এবং এই যে গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত যে মৌলগুলো আছে, এবং পর্যায় 1 থেকে 7, এই মৌলগুলো আছে টোটাল 118টা। এবং এই মৌলগুলো ভাইয়া যখন নির্দিষ্ট ভাইয়া দেখো 2016-র দিকে, হয়তো 2016-র দিকে তোমার নতুন 4টা মৌল আবিষ্কার হয়েছে, 4টা মৌল আবিষ্কার হয়েছে। এবং এই যে মৌলগুলো যে আবিষ্কার হয় এবং এইগুলো যে স্বীকৃতি দেয়, এই স্বীকৃতি দেওয়ার পিছনে একটা প্রতিষ্ঠানের বড় একটা ভূমিকা আছে। এবং সেই প্রতিষ্ঠান কি ভাইয়া, সেই প্রতিষ্ঠান হচ্ছে IUPAC। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এবং এর পূর্ণ রূপটা হচ্ছে, আচ্ছা দেখো, এর পূর্ণ রূপটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পার্ট অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। আমি এখানে জাস্ট একটু ছোট করে লিখে দেই, INTERNATIONAL, ইন্টারন্যাশনাল ইউনিয়ন, UNION, ইউনিয়ন অফ, ওয়েভ অফ, PURT, পার্ট অ্যান্ড
APPLIED, অ্যাপ্লাইড কেমিস্ট্রি। CACMR, সরি, এটা হচ্ছে এখানে লিখি, বুঝতে পারবো না। CACMISTRY, কেমিস্ট্রি। ওকে, তাহলে এটা একটু মুখস্থ করে ফেলবা। IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পার্ট অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এগুলো হচ্ছে মৌল যে স্বীকৃতি প্রদান করে। ওকে, তাহলে গ্রুপের হিসাব আরেকটু আছে, দেখো। গ্রুপ 1, গ্রুপ 1 ও 2 এবং হিলিয়াম, এই দুইটাকে আমরা বলতে পারি কি ভাইয়া? এস ব্লক মৌল। সরি, এস ব্লক মৌল। হ্যাঁ, এবং এই এস ব্লক যে মৌল, এস ব্লক মৌল সংখ্যা কতটা ভাইয়া? এস ব্লক মৌল সংখ্যা হচ্ছে, দাঁড়া আমি এখানে একটু ভালো করে লিখে দিই। গ্রুপ 1 ও 2 এবং হিলিয়াম, এদেরকে এস ব্লক মৌল বলে, এবং এরা টোটাল 14টি। দেখো, গ্রুপ 1-এ 7টা এবং গ্রুপ 2-এ আছে 6টা। 7 আর 6 13, এবং হিলিয়াম একটা, 14টা। হ্যাঁ, জাস্ট এইটুকু মনে রাখো যে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এবং হিলিয়ামকে আমরা এস ব্লক মৌল বলি। এবং এই এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক, এই যে 4টা ব্লকে এই পর্যায় সারণীটা বিভক্ত করা হয়েছে। এটা যখন তোমাদের আহ্বান নীতি আমরা পড়াবো, তখন আমরা বিস্তারিত ব্লক সম্পর্কে একটা ধারণা দেব। তাহলে দেখো, দুইটা গেল। এবং আমরা পি ব্লক কাকে বলি? আচ্ছা দেখো, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 হিলিয়াম ব্যতীত, গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত হিলিয়াম ব্যতীত, এদেরকে আমরা কি বলি ভাইয়া? পি ব্লক মৌল বলি। আচ্ছা, এদেরকে আমরা কি পি ব্লক মৌল বলি। এবং এই পি ব্লক যে মৌল, এদের সংখ্যা হচ্ছে 36টি। 36। হ্যাঁ, এর আরেকটা সংখ্যা আছে, যে যাদের ইলেকট্রন বিন্যাস করার সময় যাদের শেষ ইলেকট্রনটা এস অরবিটালে যাবে, তাদেরকে আমরা এস ব্লক মৌল বলবো। এবং যাদের শেষ ইলেকট্রনটা পি ব্লক মৌলতে যাবে, তাদেরকে আমরা পি ব্লক মৌল বলবো। এবং যাদের শেষ ইলেকট্রনটা ডি ব্লক মৌলতে যাবে, তাদেরকে আমরা ডি ব্লক মৌল বলবো। ওকে, তাহলে দেখো, দুইটা ব্লক গেল, এবং এস ব্লক, পি ব্লক, এবং এরপর আছে যে ডি ব্লক মৌল, যাদেরকে আমরা অবস্থান্তর মৌল হিসাবে চিনি বেসিক্যালি। এবং সেটা হচ্ছে কি, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত। কিন্তু গ্রুপ 3-এ একটা ব্যতিক্রম আছে কি, যে দুইটা ফোল্ডার আছে, ল্যান্থেনাইট সারি এবং অ্যাক্টিনাইট সারির। এই দুইটা ফোল্ডারের জাস্ট প্রথম যে মৌল দুইটা আছে, এই দুইটাই শুধু হবে তোমার ডি ব্লক মৌল। তাহলে আমরা বলতে পারি কি, গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত, গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত সবগুলো কি ডি ব্লক মৌল। হ্যাঁ, গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত ডি ব্লক মৌল। এবং গ্রুপ 3-এর যে দুইটা সারি আছে, ল্যান্থিনাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি, এই দুইটা সারির জাস্ট সামনের যে দুইটা, যে ল্যান্থেনাম এবং অ্যাক্টিনিয়াম, হ্যাঁ, এই দুইটা মৌল শুধু যাবে ডি ব্লক মৌলের আওতায়। এবং বাকিগুলা যে এই যে 15, এই 30টার মধ্যে আমরা দুইটা নিয়ে গেলাম, এই বাকি যে 27টা মৌল থাকবে ভাইয়া, এটা হচ্ছে এফ ব্লক মৌল। হ্যাঁ, এবং এখানে একটা লিখে দিই যে গ্রুপ 3-এর স্ক্যান্ডিনিয়াম, যার হচ্ছে পারমাণবিক যে সংখ্যা, এটা হচ্ছে 21,
এবং ইকট্রিয়াম। হ্যাঁ, জাস্ট আমার তো পুরা পর্যায় সারণীর যে এগুলো তো মুখস্থ নয়, জাস্ট একটু সমস্যা হবে। হ্যাঁ, যেটাকে আমরা ওয়াই দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে ইকটিয়াম। হ্যাঁ, ইকট্রিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে ভাইয়া 39। ওকে, ইকট্রিয়াম। এবং তারপরে যে ল্যান্থেনাম এবং অ্যাক্টিনিয়াম, এই দুইটা ভাইয়া যে ল্যান্থেনাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি প্রথম দুইটা মৌল, যেটাকে আমরা বলি ল্যান্থেনাম, এটার হচ্ছে তোমার 57 এবং অ্যাক্টিনিয়ামের হবে হচ্ছে ভাইয়া 89। ওকে, এগুলো হচ্ছে ডি ব্লক মৌল। এবং এফ ব্লক মৌলকে আমরা যেটা বলি এফ ব্লক মৌল। এফ ব্লক মৌল হচ্ছে এই যে ল্যান্থেনাইট সারি এবং অ্যাক্টিনাইট সারি, এই প্রথম দুইটা মৌল ব্যতীত যে এই যে দুইটা সারির যে 15 30, এই দুইটা বাদ দিলে হয় 27। এই 27টা মৌলকে আমরা এফ ব্লক মৌল বলবো। ওকে, আচ্ছা, তাহলে ব্লক সম্পর্কে গেল। এবং এই যে পর্যায় আছে, 7টা পর্যায় আছে, এবং এই 7টা পর্যায় দেখো, প্রথম পর্যায়ে দুইটা মৌল আছে, দ্বিতীয় পর্যায়ে দেখো দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 7টা, এখানে আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, 8টা। হ্যাঁ, এই দুইটাতে তোমার আছে কি 8টা করে। আর বাদ বাকিগুলোতে 18টা করে আছে। 4 এবং 5 নম্বরে আছে 18টা, এবং 6 নম্বরে আছে ভাইয়া এইখানে যে 30টা আছে, এবং এইখানে আছে 17। 17 আর 30 কত হয় ভাইয়া? 47। হ্যাঁ, ভুল না করলে 47। এই 47 আর এই 47, এই টোটাল হচ্ছে 118টা মৌল। এই 118টা নিয়েই ভাইয়া পর্যায় সারণী গঠিত। এবং এই যে তোমার যে পর্যায়গুলো আছে, এবং এই পর্যায়ের তুমি যখন ডান দিক থেকে বাম দিকে যাবা, তোমার আয়নীকরণ শক্তি কিছু পরিবর্তন ঘটবে, তোমার এই মৌলের যে ব্যাসার্ধের কিছু পরিবর্তন ঘটবে। এবং এই যে চ্যাপ্টারটা আছে তোমাদের, এই চ্যাপ্টারটা হচ্ছে থার্ড, সরি, এরপরে যে চ্যাপ্টারটা তোমাদের পড়ানো হবে সেটা হচ্ছে থার্ড চ্যাপ্টার। এবং এই থার্ড চ্যাপ্টারে তোমার এই যে মৌলের ব্যাসার্ধ সম্পর্কে, মৌলর যে ব্যাসার্ধ, হ্যাঁ, এইগুলোর ভিতরে তোমাদের ডিটেলস পড়ানো হবে। তখন তুমি বুঝতে পারবা, যেখানে আহ্বাও নীতি দেখো, ইলেকট্রন বিন্যাস আছে, এগুলো তোমাকে সুন্দর করে দেখায় দেওয়া হবে। হ্যাঁ, জাস্ট এতটুকুই তুমি যদি মনে রাখতে পারো। এবং প্রথমে বলছে যে জাস্ট 30টা মৌল, প্রথম 30টা মৌল তোমাকে মুখস্থ করতে হবে না। সরি, চতুর্থ অধ্যায়ে তোমার দেখো পারমাণবিক আকার, যে আমি বুঝাইছিলাম যে উপর দিয়ে নিচ দিকে গেলে কিছু পরিবর্তন হবে, এই পরিবর্তন সম্পর্কে তোমাকে বিস্তারিতভাবে জানাই দেওয়া হবে। ওকে, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লাগছে, বা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবা। ক্লাসটা শেয়ার দেবা অবশ্যই। আশা করি সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনাই করি। আল্লাহ হাফেজ।